আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম, জামশেদপুর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আমি তোমাদের আজকে উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর সমতলীয় ভেক্টর অধ্যায় 12 এর চতুর্থ পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের পার্টে তোমাদের আমি দেখাবো 11 নম্বর অঙ্কটি, এরপর দেখাবো 12, 13। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে আশা করি খুব মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে তোমরা বসে যাও। তোমরা আজকের ক্লাসটি দেখলে বুঝতে পারবে আশা করি। ওকে, তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমরা গাণিতিক বিশ্লেষণ চলে যাই। কি লেখা আছে এখানে? আমি এখানে লিখছি, দেখো, এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা এসি কে ই বিন্দুতে ছেদ করে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ই এসি এর মধ্যবিন্দু। তোমাদের বইয়ের মধ্যে এটা এরকম আছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। ওকে, তাহলে এখন দেখো, আমি এ বি সি ত্রিভুজ, তাহলে এ বি একটু বড় করে রাখি সুবিধার্থে, এ বি সি একটি ত্রিভুজ, তাহলে দিলাম এ বি সি একটি ত্রিভুজ। তাহলে ভেক্টরটা কীরকম হয়? এটা তো এইরকম, এইরকম, এবং এটা যাবে এইরকম। এরপর বলছে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এ বি বাহুর মধ্যবিন্দু ধরলাম আমি এখানে ডি। ঠিক আছে, ডি দিয়ে বিসি বাহুর সমান্তরাল করে, বিসি বাহুর সমান্তরাল করে ডিসি একটি বাহু আঁকি। তাহলে এটা ডিই একটি বাহু আঁকি। তাহলে এটা ভেক্টরটা এইদিকে, তাহলে এটাও এইদিকে হবে। তাহলে ডি বিসি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা, এই যে অঙ্কিত রেখা এসি কে ই বিন্দুতে ছেদ করে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এই ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। এই যে ডি বিন্দুতে যেটা গেছে এই ইটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এখন আমি প্রমাণের সুবিধার্থে এই ই বিন্দুগামী, এই যে ই বিন্দুটা যে রেখার মধ্যে আছে এটার মধ্যে আমি আরেকটি বিন্দু ডি থেকে আরেকটি রেখা দিলাম, এটাকে দিলাম এফ। তাহলে আমি প্রমাণের সুবিধার্থে আমি এখন লিখব যে মনে করি এটা যে এই এফটা দিলাম আমি প্রমাণের সুবিধার্থে, এই যে এফটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে আমি লিখি ই নয় এফ, এই যে লিখলাম ই নয়, হ্যাঁ, ই নয় বরং এফ এসি এর মধ্যবিন্দু। ই নয়, তাহলে আমি এখন এফটা এসি এর মধ্যবিন্দু প্রমাণ করব। কিন্তু দেখতে কিন্তু এটা মনে হয় না যে এফটা এসি এর মধ্যবিন্দু, কিন্তু এখান থেকে কিন্তু ডি বিন্দু দিয়ে দুইটা রেখা গেছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে ই। তাহলে আমি যদি বলতে পারি যে ডি বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল, মানে এফটাকে যদি আমি এসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে পারি তাহলে তো হয়েই যায়। তাহলে ইটা এসি এর মধ্যবিন্দু, বুঝতে পারছো না? তাহলে দেখো আমরা এফটা এসি এর মধ্যবিন্দু ভেক্টরের সাহায্যে কীভাবে প্রমাণ করি সেটা একটু দেখব। প্রথমে আমরা এখানে লিখবো, এখানে দেখো এডিটা কার, তাহলে তুমি এখানে লিখবা, তাহলে একই রকম যে এডি হচ্ছে ভেক্টর এডি, হ্যাঁ, ভেক্টর এডি কার, এই যে হাফ এবি ভেক্টর। আমরা এটা আগের ক্লাসে বলেছিলাম যে এটা মধ্যবিন্দু হলে এই বাহুটা এই এবি বাহু, হাফ এবি বাহুর সমান। তাহলে একই রকম, তাহলে এফ বাহুটা কীরকম হবে? সুতরাং এফ বাহুটা আমরা তো এটা মধ্যবিন্দু বলেই দিয়েছি যে এফ এসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা লিখতে পারি এফ সমান হাফ এসি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন দেখো এ বি সি ত্রিভুজ ভেক্টর যুগে ত্রিভুজ বিধি অনুযায়ী, তাহলে তুমি লিখবা এ বি সি ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুযায়ী এ বি সি এ বি আগের মতোই, এখান থেকে আমি বিসির মানটা রাখবো যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান এসি ভেক্টর, আগের রুলস অনুসারে।
যুগের বিধি অনুযায়ী আমি এখান থেকে বিসি রাখবো। তাহলে বিসি ভেক্টর সমান সমান এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। ওকে, তাহলে বিসির মান পাইলাম এটা। তাহলে এখন ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ দেখি, আরেকটা ত্রিভুজ আমি একটু এখানে লিখলে সুবিধা হবে তোমার জন্য, যে ত্রিভুজ এডিএফ, যে এডিএফ এ, এই ত্রিভুজের ভেক্টর যুগের ত্রিভুজ রুট কি? এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে হলে এটা নিশ্চয়ই এইদিকে। তাহলে তুমি লিখবা এডি ভেক্টর ডিএফ ভেক্টর ইকুয়াল টু কি? ভেক্টর, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুযায়ী এখানে লিখবা ভেক্টর যুগের, এটা বারবার লিখতে হয় না, একবার লিখলে হবে। তাহলে আমি এখান থেকে কোনটা রাখবো? ডিএফটা রাখবো, যেহেতু বিসি রাখছি, কারণ বিসি ডিএফ এর সমান্তরাল, তাহলে আমি এখানে বিসি রাখবো আর ডিএফ রাখবো। তাহলে সুতরাং এখানে বা দিয়ে লিখবা ডিএফ ভেক্টর সমান সমান এফ ভেক্টর মাইনাস এডি ভেক্টর। ওকে, তাহলে এই যে আমি লিখছিলাম যে এফটা কার সমান? এফটা হচ্ছে হাফ এসি এর সমান। তাহলে হাফ এসি মাইনাস এটা হচ্ছে হাফ এডি, হচ্ছে হাফ এবি ভেক্টরের সমান। ওকে, এই দুইটা থেকে তুমি হাফ কমন আনো এই দুইটা থেকে, তাহলে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। ঠিক আছে, তাহলে এই যে দেখো এসি মাইনাস এবি, এসি মাইনাস ভেক্টর এবি ভেক্টর মান হচ্ছে বিসি। তাহলে এখন লিখতে পারি ডিএফ সমান সমান হাফ বিসি। তাহলে ডিএফ সমান সমান কি? হাফ বিসি। তাহলে এখন যে এতটুকু পর্যন্ত এই যে ডিএফ সমান সমান হাফ, এই যে ডিএফ সমান সমান হাফ বিসি করছি। তাহলে এখন দেখো এতটুকু পর্যন্ত তোমার খাতায় তুলে নাও, তাহলে বাকি অংশটা আমি তোমাদের করছি। ঠিক আছে, চলো দেখো এখন এখানে কি লেখা আছে। এই যে এই লেখাটা তোমাকে লিখতে হবে, ওই পার্টটার পরের অংশ আমি মুছে দিছি, তারপর এই লেখাটা লিখছি। অর্থাৎ দেখো এখানে ডিএফ, দেখো ডিএফ বিসি, কিন্তু ডিই সমান্তরাল বিসি এটা দেওয়া আছে কিন্তু ওই উপরের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমি কিন্তু প্রমাণ করেছিলাম ওইখানে আমাদের ডিএফটা হচ্ছে বিসি এর সমান্তরাল, কারণ এটা হাফ, আমরা বলছি বিসি ডিএফ সমান সমান হাফ বিসি। তাহলে হাফ বিসি হলে অবশ্যই ডিএফ বিসি এর সমান্তরাল হবে, আগের রুলসে প্রমাণ করছিলাম। তাহলে এটা কিন্তু দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি, এটা দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি ডিই ও ডিএফ রেখাদ্বয় উভয়, এই রেখাটা উভয় ডি বিন্দু দিয়ে গেছে, এই রেখাটা ডি এবং ই উভয় রেখাটা কিন্তু ডি বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, ডি বিন্দু দিয়ে যায়। তাহলে বিসি এর সমান্তরাল এদের ডি বিন্দুটা, ডিএফ বিন্দুটা এবং ডিই বিন্দুটা উভয়ই বিসি এর সমান্তরাল। কেন? এটা ডি বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে অতএব আমি এই লেখাটা লিখবো যে ডিই ও ডিএফ অবশ্যই সমাপতিত হবে কার উপর? বিসি এর উপর। তাহলে ই ও এফ একই বিন্দু হবে, ই এবং এফ এটা এক বিন্দু হবে। আমি আরেকটা বিন্দু দিয়ে প্রমাণটা দেখাইছি, নট এটা আলাদা কোনো বিন্দু, এটা একটা বিন্দুর মধ্যে আছে। যদি এফ এবং ই একই বিন্দু হয় তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ইটা হবে এসি এর মধ্যবিন্দু। ওকে, তাহলে এখানে লেখা আছে অর্থাৎ ই এসি এর মধ্যবিন্দু, এটাই তোমার প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে সমস্যা হলে কমেন্টস করে তুমি জানিও, তোমাদের বুঝিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অনুশীলনীর 13 নম্বর অঙ্কটা দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ 13 নম্বর অঙ্কটা, 13 নম্বরটা একটু দেখো মনোযোগ দিয়ে। 13 নম্বরটা এখানে আমি কি লিখছি? এবিসিডি একটি ট্রাপিজিয়াম, ই ও এফ যথাক্রমে এবি ও ডিসি এর মধ্যবিন্দু। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ই এফ এডি বিসি এর সমান্তরাল এবং ই এফ সমান হাফ এ প্লাস ডি। তোমাদের বইয়ের মধ্যে এটা এরকম আছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে ডিসি, ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক। এই যে তাদের যোগফলের অর্ধেক, আমি এটাকে প্রমাণ করব। দেখো এ বি সি একটি ট্রাপিজিয়াম, তাই আমি একটা ট্রাপিজিয়ামটা জানি যে এক জোড়া বাহু সমান্তরাল, অপর বাহু হচ্ছে অসমান্তরাল। তাহলে আমি একটি ট্রাপিজিয়াম আঁকি, এই দুটাকে আমি সমান্তরাল দিলাম। তাহলে এখানে বলছে এ বি এবং ডিসি মধ্যবিন্দু, তাহলে এ বি আর একটা হচ্ছে ডিসি। তাহলে এখন দেখো এটার মধ্যবিন্দু ই,
এ বি এর মধ্যবিন্দু ই, আর ডিসি এর মধ্যবিন্দু কি এফ। এটাকে যোগ করো, ই এফ যোগ করো। ওকে, এটাকে ধরো ই, এটাকে ধরো এফ। তাহলে ভেক্টরটা এই দিকে সমান্তরাল, এটা সমান্তরাল এটা, তাহলে এটাও এটা হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমরা এখন লিখবো, এটার প্রমাণ করবো ভেক্টরের সাহায্যে। প্রথমে আমি লিখব, দেখো মনে করি এ বি সি ডি এর অবস্থান ভেক্টর। আমি একটু বুঝাচ্ছি যে অবস্থান ভেক্টরটা আমি দুইবার আলোচনা করছিলাম, আবার আরেকটু বুঝাই দিব। যে মনে করি এ বি মনে করি এ বি সি ডি এর অবস্থান ভেক্টর, এ বি সি ও ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ও ডি ভেক্টর। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি। তাহলে এটা কীরকম হয়েছে এটা একটু দেখো। আমরা অবস্থান ভেক্টরটা কিন্তু বুঝাইতে যে বলছিলাম, যদি কোনো একটা বিন্দু থেকে, আমি যদি বলি উ বিন্দু থেকে উ এ এর অবস্থান, এটাকে যদি আমি উ এ ধরি আর এটাকে যদি আমি উ বি ধরি, তাহলে উ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে এ ধরলাম। আর উ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে যদি বি ধরি, তাহলে এ বি এর অবস্থান ভেক্টরটা কি হবে? ঠিক তেমনিভাবে এই ত্রিভুজের অনুসারে আমি যদি এখানে একটা মনে মনে আরেকটা ধরি, তাহলে এটা বি বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর, এটাকে বি ধরলাম। ঠিক আছে, অন্য একটা বিন্দুর সাপেক্ষে এই এ বিন্দুর অন্য একটা বিন্দুর সাপেক্ষে আমি এই অবস্থান ভেক্টর এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম। এই যে ছোটো ছোটো আমি ভেক্টর অবস্থান ভেক্টর ধরলাম। ওকে, তাহলে এখন দেখো আমি এটাকে অবস্থান ভেক্টর, এই বি সি এর অবস্থান ভেক্টরটা কি হবে সেটা আমি তোমাদের দেখাবো। তাহলে তুমি এখানে লিখবা বি সি এর অবস্থান ভেক্টর। এই যে লেখো বি সি এর অবস্থান ভেক্টর। বিসি এর অবস্থান ভেক্টরটা কি একটু দেখো। বিসি এর অবস্থান ভেক্টরটা হচ্ছে এই সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, আর বি বিন্দুর অবস্থান বি। তাহলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা কিভাবে? এটা কি? এটা একদম সহজ। ওই দিন আলোচনা করেছিলাম, যদি ভেক্টরটা এই দিকে এবং এই দিকে যায়, তাহলে এটাকে যদি এই দিকে যাওয়া, এই দিকে অথবা ওই দিকে, কোনো সমস্যা নেই। তাহলে ত্রিভুজের রুলস অনুসারে উ এ, তাহলে উ এ মানে এ ভেক্টর। তারপর এটা যদি এই দিকে যায় উ এ, তারপর এটা এই দিকে, তাহলে প্লাস এ বি ভেক্টর, আর সমান সমান এটা এই দিকে, তাহলে বি ভেক্টর। ওকে, তাহলে দাঁড়ায় কি? তাহলে এ বি ভেক্টরটা দাঁড়ায় বি মাইনাস এ ভেক্টর। তাহলে এ বি ভেক্টরটা হবে বি মাইনাস এ। দেখছো কীভাবে এসে অবস্থান ভেক্টরটা? ঠিক তেমনিভাবে আমি যদি বলি বি সি এর অবস্থান ভেক্টরটা কী হবে, তাহলে এটাকে আরেকটা ত্রিভুজের সাথে কল্পনা করে, আরেকটা বিন্দুর সাথে কল্পনা করে, তাহলে এটা সি থেকে বি এর মাইনাস হবে। এই যে বি সি ভেক্টর যদি একসাথে নেই, তাহলে সি থেকে বি মাইনাস হবে। ওকে, এই যে এটা দেখো যে উ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, উ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বির অবস্থান ভেক্টরটা কী হবে? এই যে দেখো এ বির অবস্থানটা হবে বি মাইনাসের এ। আবার যদি বি এর অবস্থান ভেক্টর হবে কি? এ মাইনাস বি। তাহলে এই ত্রিভুজের রুলস অনুসারে তুমি কিন্তু করতে পারবে। আশা করি এখন তোমার অবস্থান ভেক্টরটা একদম ক্লিয়ার। যদি না পারো, পরবর্তীতে আমি আবার কোনো একটা আলোচনায় অবস্থান ভেক্টরটা আবার ক্লিয়ার করবো, কমেন্টস করে জানিবে। ঠিক আছে, এখন আমি বি সি এর অবস্থান ভেক্টর পাইলাম সি মাইনাস বি। তাহলে এখন বলো এ ডি এর অবস্থান ভেক্টর কি হবে? এ ডি এর অবস্থান ভেক্টর হবে ডি মাইনাসের এ। তাহলে ডি মাইনাসের এ ভেক্টর। ওকে, তাহলে এখন ই বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে বলো? ই বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে তুমি লিখবা ই বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? ই বিন্দুটা দেখো এই দুইটা বিন্দুর মাঝখানে, তাহলে আমি বলতে পারি ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই দুইটা বিন্দুর যোগফলের অর্ধেক। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগফলের অর্ধেক। তাহলে এফ বিন্দুটাও একই রকম হবে। এফ বিন্দুর অবস্থান ভেক্টরটা হবে হাফ কি? সি প্লাস ডি ভেক্টরের অর্ধেক। ওকে, এই দুইটা ভেক্টরের যোগফলের অর্ধেকটা হচ্ছে ই, কারণ এটা এই জায়গায় মাঝখানে আছে। তাহলে এই দুইটা ভেক্টরের যোগফলের অর্ধেক হচ্ছে ই ভেক্টর।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে ই এফ ভেক্টরটা কি হবে, যে ই এফ ভেক্টরটা আমি একসাথে লিখে ফেলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে ই এফ ভেক্টর সমান সমান কি লিখতে পারি আমরা, দেখো একটাকে লিখছিলাম যে বিসি এর অবস্থান ভেক্টর হচ্ছে সি মাইনাস বি। তাহলে ই এফ এর অবস্থান ভেক্টর হচ্ছে ওই এফ এর যে ভেক্টর তার মাইনাস এই ভেক্টর। তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর পাইছি হাফ এ প্লাস বি, আর ই বিন্দুর অবস্থান ভেক্টর পাইছি হাফ সি প্লাস ডি। তাহলে ই এফটা হবে এটার মাইনাস এটা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে হাফ সি প্লাস ডি মাইনাস ওইটা হবে হাফ এ প্লাস বি। আশা করি তুমি বুঝতে পারছো, এ প্লাস বি। এখন দুইটা ক্ষেত্রে যদি আমি হাফ কমন নিই তাহলে কি দাঁড়ায়, সি প্লাস ডি মাইনাস, এখানে এ ভেক্টর মাইনাস প্লাস মাইনাস এই হচ্ছে বি ভেক্টর। ওকে, এটা আমি একটু সাজাইলে দেখো আমি অবস্থানটা তৈরি হবে, এই যে এই দুইটার অবস্থান তৈরি হবে এই দুইটার মধ্যে। তাহলে এখন একটু সাজাইলে ব্যাপারটা কি দাঁড়ায়, দেখো এখানে লিখবা হাফ, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে লেখো সি ভেক্টর মাইনাস ডি বি, এটা কি সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এই যে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, কেন সি থেকে বি ভেক্টর বিয়োগ সি থেকে বি ভেক্টর, এইটা পাইলাম, তারপর সমান্তরাল এটা এডি পাবো। তাহলে এ বিসি এবং এডি যদি সমান্তরাল করতে পারি তাহলে ই এফটাও তার সমান্তরাল হয়ে যায়। ওকে, তাহলে আমি একটু সাজাইলাম, এটাকে ব্র্যাকেট দিবে এইভাবে, আবার এখানে তুমি মাইনাস, এখানে প্লাস দিবা কেন, এখানে প্লাস ডি, এখানে একটা ব্র্যাকেট ডি ভেক্টর আর মাইনাস থাকতেছে এ ভেক্টর। এই যে এখানে ডি এর আগে প্লাস, তাহলে আমি প্লাস দিলাম, তাহলে এর আগে মাইনাস, আমি মাইনাস দিলাম, এই দ্বিতীয় ব্র্যাকেট হয়ে গেল। ওকে, তাহলে এখন আমি এই জায়গায় লিখছি, একটু দেখো আমি এটা মুছে দিচ্ছি, এটা এখন প্রয়োজন নাই আর। তাহলে এখানে আমি দেখতেছি যে বা ই এফ ভেক্টর হাফ। এখন বলো তো এই যে সি মাইনাস বি ভেক্টরটা কি, সি মাইনাস ভেক্টরটা হচ্ছে বিসি ভেক্টর। তাহলে ই এফটা হবে, তাহলে ই এফটা এই যে আমি কমন নিলাম, তাহলে সি মাইনাস বি, তাহলে সি মাইনাস বি ভেক্টর অবস্থান ভেক্টর হচ্ছে বিসি ভেক্টর। তাহলে তুমি লিখবা হাফ বিসি ভেক্টর কমন মাইনাসের কি, আরে প্লাস, মাঝখানে হচ্ছে প্লাস এই ডি মাইনাস এ ভেক্টর অবস্থান ভেক্টর হচ্ছে এডি। তাহলে তুমি লিখবা এডি ভেক্টর। আশা করি এই যে দেখো এডি প্লাস বিসি ভেক্টর প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাকে এখানে দেখো এখানে মডুলাস দিয়ে আমি ভেক্টরটাকে উঠাই দিব। আমি আগেই বলছিলাম মডুলাস দিয়ে ভেক্টরটাকে উঠাই দেব। তাহলে এখন আমি এই যে হাফ করার কারণে এই যে ই এফ ভেক্টরটা বিসি এবং এডি ভেক্টরের সমান্তরাল। কিভাবে, এখন আমি এই জিনিসটা লিখব। তাহলে এখন তোমরা এই পর্যন্ত এটা উঠাও, আমি কিন্তু এটাকে মডুলাস দিয়ে এটাকে পরবর্তীতে, এখন আমি তোমাদের প্রমাণ দেব বিসি এডি এবং ই এফ ভেক্টরের সমান্তরাল। এখন দেখো যে আমি কি লিখছি এখানে, কিন্তু বিসি এডি পরস্পর সমান্তরাল হয়, বিসি ও এডি পরস্পর, ট্রাপিজিয়ামের রুলস তাদের এক জোড়া বিপরীত বাহুগুলো সমান। তাহলে বিসি ও এডি পরস্পর সমান্তরাল হওয়ায় এই যে আমি পাইছিলাম বিসি প্লাস এডি যে পাইছিলাম, মনে আছে, অবশ্যই মনে আছে। তাহলে বিসি প্লাস এডি ভেক্টরটিও সমান্তরাল হবে। তাহলে এটা যে সমান্তরাল হয়, যে ভেক্টর পাইছি ভেক্টরটাও সমান্তরাল হবে। যদি সমান্তরাল হয় তাহলে ই এফ ভেক্টর, এই যে ই এফ ভেক্টরটা বিসি ও এডি এর সমান্তরাল হবে। ঠিক আছে, তাহলে ই এফ ভেক্টরটা বিসি এর ও ই এফ এর ভেক্টরের সমান্তরাল হবে। এই যে কথাটা, এই কথাটার জন্য এই কথাটা তোমাকে লিখে দিতে হবে। ওকে, এখন এখানে কিন্তু ভেক্টর নাই, তাহলে আমাকে ওই যে আমি পাইছিলাম যে ভেক্টর, তাহলে এখানে তাহলে দিয়ে লিখবা যে ই এফ ভেক্টর সমান সমান হাফ এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এটার উপরে কিন্তু ভেক্টর ছিল, মনে আছে। ভেক্টর উঠাইতে গেলে কি করতে হয়, আমি বলেছিলাম প্রথম পার্টের মধ্যে যে ভেক্টর উঠাইতে গেলে তুমি এটাকে পরমান করে দিবা, তখন আর ভেক্টর থাকে না। অর্থাৎ এখানে দিয়ে লিখবা ই এফ পরমান ভেক্টর সমান সমান হাফ, হ্যাঁ, এভাবে ব্র্যাকেট দিয়ে লিখবা এডি প্লাস বিসি। এই যে দেখো এটা পরম মান। তাহলে এখন এই পরম মান দিলে তখন আর ভেক্টরটাকে একটু আলাদা করলে ভালো হয়, যে ই এফ সমান সমান
হাফ এই যে এডি ভেক্টর এখানে পরম মান প্লাস বিসি ভেক্টর এখানে পরম মান, এইখানে ব্র্যাকেট দিয়ে দিবা এরকম। ওকে, তো পরম মান দুইটা হয়ে গেল। তাহলে কি হয় যে ই এফ সমান সমান হাফ, তখন আর ভেক্টর থাকে না, তাহলে ই এফ সমান সমান হাফ এডি প্লাস বিসি। এই তো প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায় সময় থাকে। আশা করি তোমরা এই টোটাল 13 নম্বরটা বুঝতে পারছো। সমস্যা হলে আমাকে কমেন্টস করে জানাইবা, আমি পরবর্তীতে সমাধান করার চেষ্টা করব। আর পরবর্তীতে আমরা 14 এবং গাণিতিক সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। আসসালামু আলাইকুম।